এরপর শুরু হলো প্রকৃত আতঙ্ক। দরজা ঝাঁকুনি খেতে লাগলো জোরে জোরে, দুম দুম করে আওয়াজ করছে কেউ দরজার উপর। মনে হচ্ছে যেন দরজাটা ভেঙে ফেলতে চাইছে। এদিকে জানলার কাঁচ কাঁপছে। ঘরের ভেতর কোথা থেকে যেন ঠান্ডা বাতাস শুকে এসেছে। সেই বাতাস গোল করে চক্কর খাচ্ছে সারা ঘর জুড়ে। মনে হচ্ছে একটা ঠান্ডা ঘূর্ণিঝড় আমাদের ঘরের মধ্যে বয়ে চলেছে। আর এবার সেই গলা অনেক বেশি বিকৃত, অনেক বেশি নৃশংস, অনেক বেশি ভয়ঙ্কর। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার রুমাল ফিরিয়ে দাও। পাশের ঘর থেকে শুনতে পেলাম দীপক এবং সুব্রত চিৎকার করছে। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। আজকে আমি আবার চলে এসেছি দুটো অসাধারণ ঘটনা নিয়ে। প্রথম ঘটনা আমাদের পাঠিয়েছে সুব্রত দত্ত। সুব্রত কলকাতার বেলঘড়িয়ার বাসিন্দা। থ্যাংক ইউ সুব্রত, এরকম একটা অসাধারণ ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় স্যার, স্যার বলো না প্লিজ, রণদীপ ঠিক আছে। নমস্কার, আমার নাম সৌমেন দত্ত, কলকাতার বেলঘড়িয়ার বাসিন্দা। আপনাদের চ্যানেলের নিয়মিত দর্শক আমি। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সঙ্গে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব, কিন্তু সাহস হচ্ছিল না। আজ অবশেষে লিখতে বসলাম। যা ঘটেছিল তা এতটাই অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর যে আজও রাতে ঘুমাতে গেলে সেই স্মৃতি আমাকে তাড়া করে ফেরে। ঘটনাটা গত বছর অক্টোবরের শেষের দিকের। আমি আর আমার 3 বন্ধু অর্ণব, দীপক এবং সুব্রত ঠিক করলাম পুজোর ছুটিতে একটু অন্য রকম জায়গায় যাব। সবাই মিলে ঠিক করলাম নর্থ বেঙ্গলের ডাউহিল যাব। জায়গাটার নাম আমি অবশ্য আগে শুনিনি, কিন্তু অর্ণব বলল এটা একটা অফবিট জায়গা, ভিড় নেই, শান্ত পরিবেশ। আমরা 4 জনেই চাকুরিজীবী, সারা বছর কলকাতার হট্টগোলে থাকি, তাই একটু নির্জন জায়গার খোঁজেই ছিলাম। ডাউহিল কার্শিয়াং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, চা বাগান আর পাইন বনে ঘেরা। আমরা এনজেপিতে নেমে গাড়ি ভাড়া করে রওনা দিলাম। পথে যত এগোতে লাগলাম ততই রাস্তা সরু হতে লাগলো। একটা সময় রাস্তা বেশ খারাপ হয়ে গেল। ড্রাইভার বলল, বাবুরা এখান থেকে তো গাড়ি নিয়ে যাওয়া মুশকিল, আপনারা একবার হোমস্টেতে ফোন করে দেখুন না ওরা কেউ আসবে কিনা পিক আপ করতে। অর্ণব ফোন করল। হোটেলের মালিক, এখানে তার নাম বলছি না, ধরুন তার নাম বিমল দা। তিনি বললেন, হ্যাঁ গাড়ি পাঠাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর একটা বেশ পুরনো জিপ এসে হাজির। ড্রাইভার একজন স্থানীয় যুবক। আমরা ব্যাগপত্র তুলে বসলাম। সেই স্থানীয় যুবক মানে ড্রাইভার, তার নাম ছিল প্রেমা। সে প্রথমে বিশেষ কথা বলল না, কিন্তু পরে যখন অর্ণব বলল আমরা 3 দিন থাকব, তখন সে একবার পেছন ফিরে আমাদের দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত ভাব। সে বলল, 3 দিন? এতদিন থাকবেন এখানে? জেনারেলি এখানে যারা আসে তারা যেদিন আসে তার পরের দিন সকালবেলায় চলে যায়। আমরা একটু অবাক হলাম। বললাম, কেন, সমস্যা কি আছে? প্রেমা মাথা নাড়ল, না না সমস্যা কিছু নেই, এখানে সেরকম ঘোরার জায়গা নেই তো, তাই এখানে টুরিস্টরা বেশি দিন থাকে না, 1 দিন বড়জোর 2 দিন থাকে। প্রেমা আবার সামনের দিকে তাকালো, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জায়গাটা ভালো, কিন্তু
আপনারা শুনেছেন নিশ্চয়ই জায়গাটার অনেক বদনাম আছে, তাই রাত্রিবেলা একা একা বেরোবেন না। আমি ডাউহিলের নাম আগে শুনিনি, কিন্তু দীপক শুনেছে। সে তখন আমাদের বলল যে এই জায়গাটার নাকি ভূতের উপদ্রবের জন্য সামান্য বদনাম আছে। পরবর্তীকালে আমি যখন মোবাইলে সার্চ করে দেখি ডাউহিলের কথা, তখন গুগলে দেখতে পাই যে সত্যি তাই, ডাউহিলের নাকি অনেক এরকম ভয়ঙ্কর গল্প চালু আছে। যদিও আমি একেবারেই সেই সব গল্পের সঙ্গে পরিচিত ছিলাম না, আমি জানতাম না। যাই হোক, আমরা তখনকার মতো কেউ কিছু বললাম না, শুধু একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে, চারিদিকে ঘন পাইন বন, রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ। সন্ধ্যার আলো আঁধারিতে পুরো পরিবেশটা একটা রহস্যময় ভাব নিয়েছে। হোমস্টেতে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে 6:30। বিমলদা আমাদের স্বাগত জানালো। বছর 50-এর মানুষ, শান্ত স্বভাবের। হোমস্টেটা একটা পুরনো বাংলো টাইপের বাড়ি, কাঠের তৈরি, দোতলা, চারপাশে একটা সুন্দর বাগান। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম অবশ্য। দেখলাম বাড়ির চারিদিকে অনেকগুলো লাল সুতো বাঁধা, দরজায়, জানলায়, এমনকি বারান্দার রেলিংয়েও। আমরা রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিচে নামলাম। বিমলদা চা বানিয়ে এনেছিল, বসে আড্ডা মারছিলাম। হঠাৎ অর্ণব জিজ্ঞেস করলো, এই বিমলদা, এই লাল সুতোগুলো কিসের? বিমলদার মুখ একটু গম্ভীর হয়ে গেল। সে বলল, ওটা কিছু না, ওটা স্থানীয় একটা রীতি, আমাদের সুরক্ষিত রাখার জন্য ওটা রাখা হয়েছে, ওটা নিয়ে বিশেষ ভেবো না। সুরক্ষিত রাখার? কিসের থেকে সুরক্ষিত রাখার? দীপক জিজ্ঞেস করলো। বিমলদা এইবার একটু ইতস্তত শুরু করলো, তারপর বলল, দেখো বাবারা, তোমাদের বলতে চাইনি কারণ তোমরা ভয় পেয়ে যাবে, কিন্তু এখন যখন জিজ্ঞেস করছো তখন বলি, এই জায়গাটার তো একটা বদনাম আছে, তোমরা হয়তো শুনেইছ। অনেক বছর আগে এই হোমস্টেতেও একটা দুর্ঘটনা ঘটেছিল। একদল পর্যটক, তারা, এই অবধি বলে সে থেমে গেল। আমাদের সকলের কৌতূহল তখন বেড়ে উঠেছে। সুব্রত জোরজার করতে লাগলো, এই বিমলদা, কি হয়েছিল বলুন না দাদা। বিমলদা অনেক জোরাজুরির পর দীর্ঘশ্বাস ফেলে বলল, সে প্রায় 15 বছর আগের কথা। কলকাতা থেকে একদল ছেলে মেয়ে এসেছিল, 6 জন। তারা ট্রেকিং করতে গিয়েছিল পাশের জঙ্গলে, মানে ওই পাইন বনে, কিন্তু তারা আর ফিরে আসেনি। 3 দিন খোঁজার পর তাদের পাওয়া গেল। তাদের মধ্যে 3 জন মারা গিয়েছিল। বাকি যে 3 জন ছিল তারা কথা বলতে পারছিল না। মনে হচ্ছিল যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। পরে তারা বলেছিল জঙ্গলে তারা কিছু দেখেছে, কিন্তু কি দেখেছে তা স্পষ্ট করে বলতে পারে। শুধু বলেছিল আমাদের কেউ ডাকছিল। অন্ধকার রাত, চারপাশে ঝিঁঝির একটানা ডাক শোনা যাচ্ছে, আর ওই অদ্ভুত থমথমে স্তব্ধতার মধ্যে ওই অভিশপ্ত জায়গায় ভাঙাচোরা একটা কাঠের বাংলোতে বসে এইসব ঘটনা শুনলে কার না ভয় লাগে। আমাদেরও গাটা একটু ছমছম করে উঠল। কিন্তু আমরা 4 জনই যুক্তিবাদী মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করি না। দীপক হেসে বলল, আরে দাদা, এসব তো কুসংস্কার, নিশ্চয়ই কোনো বন্য জন্তু বা ওরকম কিছুর একটা অ্যাটাক হয়েছিল। বিমলদা কিছু বলল না, শুধু বলল, শোনো, তোমরা রাতের বেলা বাইরে যেও না প্লিজ, বিশেষ করে রাত 10টার পর, আর জানলা দরজা ভালো করে বন্ধ রেখো, কেমন? আমরা তেমন গুরুত্ব দিলাম না কথাটায়। রাত্রে খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। আমি আর অর্ণব এক রুমে, দীপক আর সুব্রত আর এক রুমে। রাত তখন প্রায় 1টা হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। একটা শব্দ হচ্ছিল, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল যেন জানলার কাছে কেউ নখ দিয়ে টোকা মারছে। প্রথমে ভাবলাম গাছের ডাল হয়তো এসে ঠেকছে,
কিন্তু শব্দটা নিয়মিত, ছন্দবদ্ধ। আমি উঠে বসলাম। অর্ণব ঘুমাচ্ছিল না। বিছানায় উঠে বসে সেও জানলার দিকে তাকিয়েছিল। শুনছিস? আমি ফিস করে জিজ্ঞেস করলাম। অর্ণব মাথা নাড়ল, বলল, হ্যাঁ, কি যেন একটা শব্দ হচ্ছে না? আমি উঠে জানলার কাছে গেলাম। পর্দা সরিয়ে বাইরে তাকালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু শব্দটা হয়েই চলেছে। এবার যেন আরো স্পষ্ট। হঠাৎ আমার মনে হলো অন্ধকারে কিছু একটা নড়ছে। মনে হচ্ছে একটা সাদা ছায়ার মতো কিছু, অস্পষ্ট, কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে যে ওটা নড়ছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ভয়ে পর্দা টেনে দিলাম। কি দেখলি? অর্ণব জিজ্ঞেস করল। কিছু না, নিশ্চয়ই কুয়াশা। কিন্তু আমরা দুজনেই জানতাম যে এটা কুয়াশা ছিল না। শব্দটা থেমে গেল কিছুক্ষণ পর। আমরা আবার শুতে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। পরদিন সকালে নিচে নেমে দেখি দীপক আর সুব্রতও একটু চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ঠিক আছে তো? সুব্রত বলল, জানিস, রাতে একটা অদ্ভুত ব্যাপার হলো। আমার মনে হলো কেউ যেন আমাদের রুমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পেলাম না। আবার দীপক বলল, আর আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, খুব মিষ্টি একটা মেয়ের গলা। কিন্তু এত রাত্রে এখানে মেয়ে কোথা থেকে আসবে বলতো? আমরা সবাই একটু অস্বস্তি বোধ করলাম। কিন্তু দিনের আলো একটা এমন জিনিস না, সমস্ত অলৌকিককে ভুলিয়ে দেয়। সমস্ত আমাদের মনে যে ধোঁয়াশাগুলো থাকে, যেগুলো রাত্রিবেলায় রাতের অন্ধকারে এসে জমা হয় আমাদের মধ্যে, সেগুলো সব ধুয়ে মুছে দেয়। তাই দিনের আলোতে এই সব ঘটনাই আমাদের কাছে খুব স্বাভাবিক লাগছিল। আমরা ঠিক করলাম আশপাশটা একটু ঘুরে দেখব। বিমলদা সতর্ক করে দিল, বলল, এই জঙ্গলের গভীরে কিন্তু যেও না। আর হ্যাঁ, সূর্য ডোবার আগে অবশ্যই ফিরে আসবে, মনে থাকে যেন। আমরা সম্মতি জানিয়ে বেরিয়ে পড়লাম। দুপুর পর্যন্ত চা বাগানে ঘুরলাম। সত্যি জায়গাটা বড্ড সুন্দর। তারপর দুপুরে খেয়ে দিয়ে চড়াই রাস্তা ধরে আমরা গেলাম ভিক্টোরিয়া স্কুলে। কি অপূর্ব কলোনিয়াল ধাঁচের একটা অসাধারণ স্কুল। ভীষণ ভালো লাগলো। পাশে একটা চার্চ ছিল, যদিও মনে হলো এখন বোধহয় ওটা পরিত্যক্ত, কিন্তু সেটাও অপূর্ব সুন্দর। সেই সব দেখে আমরা ফিরে এলাম দুপুরে এবং খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম। বিকেলে আবার বেরোলাম। এবার আবার চড়াই বেয়ে উঠতে শুরু করলাম। একটা সময় একটা ছোট পাহাড়ি পথ পেলাম। সেই পথ ধরে একটু এগিয়েই একটা পাইন বন। অর্ণব বলল, চল ওদিকে একটু যাই, ভিউটা ভালো হবে মনে হচ্ছে। আমরা সেই পথে হাঁটতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর পৌঁছালাম একটা ভাঙা চার্চের কাছে। খুব পুরনো, দেওয়ালে শ্যাওলা, ছাদ ভেঙে পড়েছে, একটা পরিত্যক্ত ভয়ঙ্কর জায়গা। এটা কিন্তু সেই ভিক্টোরিয়া স্কুলের পাশের চার্চ নয়, এটা একটা অন্য চার্চ। যাই হোক, সুব্রত বলল, এখানে তো কেউ আসে না দেখছি, চল ফিরে যাই। কিন্তু দীপক ভেতরে ঢুকতে চাইল, বলল, আর একটু দেখে নি না, একটু ফটো টটো তুলবো, তারপর চলে যাচ্ছি, কি আছে। আমরা ঢুকলাম। ভেতরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে। ভাঙা বেঞ্চ পড়েছিল কয়েকটা, দেওয়ালে পুরনো ক্রুশ। একটা অদ্ভুত গন্ধ আছে সেখানে, পচা পাতা আর ভেজা মাটির মিশ্রণে যেরকম গন্ধ বেরোয়, ঠিক সেরকম। হঠাৎ অর্ণব বলল, ওই দেখ। আমরা ফিরে তাকালাম। চার্চের এক কোণে একটা ছোট্ট কবর, খুব পুরনো, ওপরে একটা পাথরের ক্রস। কিন্তু যা আমাদের চমকে দিল তা হলো কবরের ওপরে একটা সাদা কাপড় পড়ে আছে, একেবারে নতুন, যেন সদ্য কেউ রেখে গেছে। দীপক এগিয়ে গিয়ে সেই কাপড়টা তুলে নিল, বলল, এটা কি?
ফেলে দে ফেলে দে। সুব্রত চিৎকার করে উঠল, কবরের জিনিস ছুঁতে নেই। কিন্তু দীপক হেসে বলল, আমি ভূতে ভূতে বিশ্বাস করি না, শুধু একটা কাপড়। বোধহয় কতকটা জেদের বসেই সে কাপড়টা পকেটে পুরল। আমরা ফিরে আসার জন্য বেরোচ্ছিলাম, ঠিক তখনই একটা দমকা বাতাস এলো। ঠান্ডা, শির দ্বারা কাঁপিয়ে দেওয়া ঠান্ডা। এত ঠান্ডা বাতাস আমি জীবনে কখনো অনুভব করিনি। আর সেই বাতাসে একটা শব্দ ছিল, একটা দীর্ঘ আর্তনাদের মতো, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। আমরা চারজনেই ভয়ে হিম হয়ে গেলাম। তাকাতাকি করলাম, কিন্তু কাউকে দেখা গেল না। এই চল এখান থেকে, চল এখান থেকে, চল, আমি বলে উঠলাম। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। দৌড়াতে দৌড়াতে হোমস্টেতে ফিরলাম। সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে। বিমলদা আমাদের দৌড়াতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে? তোমাদের মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা ব্যাপার ঘটেছে। কি, খুলে বলো আমাকে। আমরা তখন পুরো ঘটনা খুলে বললাম। যখন দীপক কাপড়টার কথা বলল, বিমলদার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি করেছো? ওই চার্চ থেকে কিছু আনা যায় না, তাও আবার কবরের উপর থেকে। তুমি আমাকে আমাকে দাও, কাপড়টা দাও, আমি এখনই ফিরিয়ে দিতে যাচ্ছি। দীপক বলল, আরে না না, সন্ধে হয়ে গেছে, থাক না, আমি কাল সকালেই ফিরিয়ে দেব। না, এখনই, সূর্য ডোবার আগেই। কিন্তু ততক্ষণে সূর্য ডুবে গিয়েছিল, আঁধার নেমে এসেছে। বিমলদা বলল, ভগবান মাফ করুন আমাদের, ওনার যাওয়া যাবে না। যাই হোক, শোনো, আজকে রাতে তোমরা খুব সাবধানে থাকো, আর দরজা জানলা বন্ধ করে রাখো। কোনো শব্দ পেলেও বাইরে যাবে না, কেউ ডাকলেও দরজা খুলবে না, মনে থাকবে তো? আমরা মাথা নাড়লাম। বিমলদা বলে চলল, কি যে একটা ঘটনা ঘটিয়ে দিলে তোমরা। জানি না আজকের রাতে কি হবে। চিন্তা করলে আমার শরীর খারাপ লাগছে ভাই। ছি 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 ছি, কি হয়ে গেল, কি হয়ে গেল। বলতে বলতে বিমলদা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চলে গেল। সন্ধ্যা 7টা নাগাদ আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। যদিও আমাদের কারোরই মুখে সেরকম রুচি নেই, সবারই মন খারাপ। রাত্রি 9টা নাগাদ আমরা রুমে চলে গেলাম। আমি আর অর্ণব আমাদের রুমে, আর ওরা দুজন ওদের রুমে। দরজা জানলা এবার ভালো করে বন্ধ করে দিলাম। এবার রাত 10:30 নাগাদ সেই ঘটনা শুরু হলো। প্রথমে শুনলাম পায়ের শব্দ, কেউ যেন নিচে বারান্দায় হাঁটছে ধীরে ধীরে, তারপর সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমরা দুজনেই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সেই আওয়াজ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর শব্দটা আমাদের রুমের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর হঠাৎ দরজায় ঠক ঠক করে নক করলো কেউ। সঙ্গে শোনা গেল একটা মিষ্টি গলার আওয়াজ, সৌমেন বাবু, দরজা খুলুন না। মিষ্টি, কিন্তু যেন একটা অদ্ভুত যান্ত্রিক নৃশংস ভয় লুকিয়ে আছে সেই গলার মধ্যে। মনে হচ্ছে একসঙ্গে 2-3 জন যেন একই সুরে একই তালে কথা বলছে। আমি অর্ণবের দিকে তাকালাম, তার মুখ সাদা। সৌমেন তো এই ঘরে নেই। যদিও আমরা কিছু বললাম না, চুপ করে থাকলাম। সৌমেন বাবু, আমার রুমালটা ফিরিয়ে দিন, দয়া করে ফিরিয়ে দিন। গলাটা এখন আরো কাছ থেকে আসছে। ঠিক মনে হচ্ছে দরজার ওপাশে শরীর
ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কেউ। হঠাৎ জানলায় শব্দ, ঠং ঠং ঠং, খুব জোরে। আমি চমকে ফিরে তাকালাম। এক ঝটকায় পর্দা ফাঁক করে দেখলাম একটা সাদা মুখ জানলার কাঁচের ওপার দিয়ে উঁকি মারছে ভেতরে। দীর্ঘ কালো চুল ঝুলে আছে, কিন্তু চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর মুখে ভয়ঙ্কর একটা হাসি। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অর্ণব দেখছিল। আমরা বিছানায় উঠে বসলাম, তারপর একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইলাম। এরপর শুরু হলো প্রকৃত আতঙ্ক। দরজা ঝাঁকুনি খেতে লাগলো জোরে জোরে, দুম দুম করে আওয়াজ করছে কেউ দরজার উপর। মনে হচ্ছে যেন দরজাটা ভেঙে ফেলতে চাইছে। এদিকে জানলার কাঁচ কাঁপছে। ঘরের ভেতর কোথা থেকে যেন ঠান্ডা বাতাস শুকে এসেছে। সেই বাতাস গোল করে চক্কর খাচ্ছে সারা ঘর জুড়ে। মনে হচ্ছে একটা ঠান্ডা ঘূর্ণিঝড় আমাদের ঘরের মধ্যে বয়ে চলেছে। আর এবার সেই গলা অনেক বেশি বিকৃত, অনেক বেশি নৃশংস, অনেক বেশি ভয়ঙ্কর। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার রুমাল ফিরিয়ে দাও। পাশের ঘর থেকে শুনতে পেলাম দীপক এবং সুব্রতও চিৎকার করছে। আমরা ভয়ে বসে আছি চুপ করে। সৌমেন কে? বারবার বলছে, সৌমেন বাবু, আমার রুমাল ফিরিয়ে দাও। কিন্তু সৌমেন নামের কাউকে তো আমরা চিনি না। পুরো রাত এভাবেই কাটল। আমরা প্রার্থনা করতে লাগলাম। আমরা তো কোনো মন্ত্র জানি না, গায়ত্রী মন্ত্রও জানা নেই। শুধু চোখ বুজে এক মনে ভগবানকে ডাকতে লাগলাম। ভোর 5টা নাগাদ সব থেমে গেল, যেন কিছুই হয়নি। আবার পাখির ডাক শুনতে পেলাম। আমরা তখন কাঁপতে কাঁপতে দরজা খুললাম। দীপক আর সুব্রতও বেরিয়ে এলো। তাদের অবস্থাও আমাদের মতোই। দীপক কাঁপা কাঁপা হাতে এসে কাপড়টা বের করল, বলল, চল ভাই, ফিরিয়ে দিয়ে আসি এক্ষুনি। আমরা 4জন সকাল 6টায় রওনা দিলাম। প্রায় দৌড়ে সেই চার্চে পৌঁছালাম। কাপড়টা কবরের ওপর রাখলাম, তারপর ক্ষমা চেয়ে সেখান থেকে বিদায় নিলাম। ফিরে এসে বিমলদাকে বললাম যে আমরা আজই চলে যাচ্ছি। তিনি মাথা নেড়ে বললেন, ভালো করছো, এই জায়গা সকলের জন্য নয় ভাই। আমরা তখন বিমলদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, সৌমেন বলে কাউকে আপনি চেনেন? বিমলদা অবাক হয়ে বলল, সৌমেনের কথা তোমরা কি করে জানলে? সৌমেন হচ্ছে সেই দলের একজন মেম্বার যাদের কথা তোমাদের প্রথমেই বলেছিলাম। 6 জনের সেই দল, যাদের 3 জন মারা গেছিল এবং 3 জন পাগল হয়ে গেছিল। সেই 3 জন মারা যাওয়া মানুষের মধ্যেই একজন সৌমেন। আমরা সকাল 10টায় ডাউহিল ছেড়ে দিলাম। আগে থেকে টিকিট বুক করা ছিল না। শেষ মুহূর্তে শিলিগুড়ি পৌঁছে একটা বাসে অবশেষে জায়গা পেলাম। কলকাতা ফিরতে ফিরতে পরদিন সকাল হয়ে গেল। সেই ঘটনার পর থেকে আমাদের 4 জনের মধ্যে কেউ আর সেই জায়গার নাম পর্যন্ত উচ্চারণ করি না। দীপক প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখে। সুব্রত নাকি শুনছি আজকাল মানসিক চিকিৎসকের কাছেও যাচ্ছে। আমি এখনো রাতে একা ঘুমাতে পারি না। যাই হোক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি কখনো এরকম কোনো অচেনা জায়গায় যান এবং সেখানে কোনো অচেনা জিনিস পড়ে থাকতে দেখেন, সেটাকে প্লিজ জেদবশতই হোক বা অন্য কোনো কারণেই তুলে নিয়ে আসবেন না। বলা যায় না, হয়তো সেই জিনিসটার সঙ্গে পিছু পিছু একটা দুঃস্বপ্ন আপনাকে তাড়া করে আসবে। এইটুকুই ঘটনা ছিল। আমার ঘটনাটাকে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।
আজকে চিঠিটা শেষ হলো। কি বলবো, চিঠিটা পড়তে পড়তে আমি নিজেও খুব ভয়ে পেয়ে গেছি। আমি এখন প্রায় মধ্যরাত, আমি এখানে বসে রেকর্ড করছি। আমি বলে বোঝাতে পারবো না আমার বুকের ভেতর এখন ঠিক কি চলছে। মানে আমার হৃদস্পন্দন বেড়ে গেছে, আমি এতটাই ভয় পেয়ে গেছি। যাই হোক, আজকের দ্বিতীয় ঘটনা শুরু করা যাক। প্রিয় রণদীপদা এবং সৌম্য, নমস্কার। আমার নাম শুভজিৎ মিস্ত্রি। নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত একটা গ্রামের আমি বাসিন্দা। গ্রামের নাম করছি না। আপনাদের চ্যানেলের প্রতিটা ভিডিও আমি দেখি। আজ আমার পরিবারের ওপর যা ঘটে গেছে, যা আমরা নিজের চোখে দেখেছি এবং ভোগ করেছি, সেই ভয়াবহ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। এই অভিজ্ঞতা আমার বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। আমি আগে যুক্তিবাদী মানুষ ছিলাম, কিন্তু এখন জানি যে এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা যুক্তির বাইরে। প্রথমে আমার পরিবারের পরিচয় দিই। আমার বাবা গোপাল মিস্ত্রি, মা সুমিত্রা মিস্ত্রি। আমি তাদের একমাত্র ছেলে। আমার বয়স 26। কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, কিন্তু সপ্তাহান্তে বাড়ি আসি। আমার বাবার বড়দা আছেন একজন, তার নাম গৌর মিস্ত্রি, তার স্ত্রী মঞ্জুলা মিস্ত্রি এবং 2 ছেলে রাজীব এবং সঞ্জীব। আমাদের 2 পরিবারের বাড়ি পাশাপাশি, একই উঠান, শুধু মাঝখানে একটা বাঁশের বেড়া। আগে সেটা একটাই বাড়ি ছিল, পরে আমার ঠাকুরদা মারা যাওয়ার পর সেটা ভাগ হয়েছে। যাই হোক, আগে আমাদের পরিবারে খুব মিল ছিল, কিন্তু আমার ঠাকুরদা মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু হয়। আমার বাবা চাইতেন সমান ভাগ, কিন্তু আমার বড়দা মনে করতেন যে যেহেতু তিনি বড় ছেলে, তাই তার সম্পত্তি বেশি পাওয়া উচিত। আদালত পর্যন্ত ব্যাপারটা গড়ায়। শেষে আদালতের নির্দেশেই সমানভাবে সম্পত্তি বাটোয়ারা হয়। কিন্তু বাবার বড়দা এটা মেনে নিতে পারেননি। তারপর থেকে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। ঘটনা শুরু হয় প্রায় 1.5 বছর আগে। সেটা ছিল জানুয়ারি মাস 2024 সাল। প্রথম লক্ষণ দেখি আমার মায়ের মধ্যে। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, শরীর ম্যাজম্যাজ করা। ডাক্তার দেখালাম, টেস্ট করালাম, কিছুই ধরা পড়ল না। ডাক্তার বললেন হয়তো ভাইরাল ফিভার, কিন্তু জ্বর আর কমছে না। 15 দিন একই রকমভাবে জ্বর থাকলো, ওষুধে কোনো কাজ হয় না। তারপর শুরু হলো আসল সমস্যা। মা রাত্রিবেলা চিৎকার করে উঠতেন, বলতেন, কেউ একজন আমার গলা চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি আর বাবা দৌড়ে যেতাম, কিন্তু কাউকে দেখতে পেতাম না। মায়ের গলায় কিন্তু লাল দাগ থাকতো, একদম হাতের ছাপ, অনেক বড়, লম্বা লম্বা আঙুল। মনে হতো সত্যি কেউ যেন চেপে ধরেছিল। একদিন রাত্রে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি তখন বাড়িতে ছিলাম, প্রায় রাত 2টো বাজে। হঠাৎ শুনলাম মায়ের রুম থেকে কিছু পড়ে যাবার শব্দ। আমি দৌড়ে গেলাম, দেখি মা মেঝেতে পড়ে আছেন। তার মুখ থেকে ফেনা বেরোচ্ছে, চোখ উল্টে গেছে। আমরা তাকে কোলে তুলে নিলাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। জিজ্ঞেস করলাম, মা কি হয়েছিল? মা কাঁপতে কাঁপতে বললেন, একটা কালো ছায়া আমার উপর চেপে বসেছিল, আমি নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল আমার প্রাণ বেরিয়ে যাবে। পরদিন আমি বাবাকে বললাম যে আরেকবার বড় হাসপাতালে দেখাতে হবে, কিন্তু সেখানেও কিছু পাওয়া গেল না। ডাক্তার সব শুনে বললেন হয়তো মানসিক চাপ থেকে এসব হচ্ছে। কিন্তু ব্যাপারটা মানসিক ছিল না, কারণ পরের সপ্তাহে আমার সঙ্গেও কিছু ঘটল। আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, রাত প্রায় 10টা। রানাঘাট স্টেশন থেকে রিক্সা করে বাড়ি আসার পথে যখন আমাদের গ্রামের মুখে পৌঁছালাম, তখন রিক্সাওয়ালা হঠাৎ থেমে গেল। বলল, বাবু আমি আর এগোতে পারছি না, মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে রিক্সাটাকে টেনে ধরে আছে। কি হলো বলুন তো? আমি নেমে দেখলাম, না
কেউ নেই। কিন্তু রিক্সাওয়ালা যতই চেষ্টা করছে রিক্সা এগোচ্ছে না। শেষে আমি বাধ্য হয়ে রিক্সা থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির দিকে এগোলাম। মিনিট 5 যাওয়ার পর হঠাৎ পেছনে একটা পায়ের শব্দ শুনলাম। ঘুরে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম, আবার শব্দ। এইবার মনে হলো কেউ যেন ঠিক আমার পেছনে পেছনে হাঁটছে। মনে হলো তার গরম নিঃশ্বাস আমি আমার কাঁধে টের পাচ্ছি। এবার আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে দৌড় লাগালাম। এক দৌড়ে বাড়ি পৌঁছে দেখি বাবা উঠানে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, এই কি হয়েছে? হ্যাঁ, তো ঘামছিস কেন? কি হয়েছে? আমি পুরো ঘটনা বাবাকে বললাম। বাবা গম্ভীর হয়ে গেলেন, বললেন, শুভ, আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল হচ্ছে। তোর মায়ের অবস্থা কিন্তু দিনে দিনে আরো খারাপ হচ্ছে। তুই যা বলছিস সেটাও কিন্তু স্বাভাবিক লাগছে না। অন্যরকম ব্যবস্থা করতে হবে, ডাক্তারের কাজ এটা নয়। সেই কথা মতো পরের দিন বাবা গ্রামের এক বয়স্ক লোক রাম কাকাকে ডাকলেন। রাম কাকা বয়সে অনেক বড়, অনেক কিছু তন্ত্রমন্ত্র ব্যাপার তিনি জানেন। তিনি আমাদের বাড়িতে এসে চারপাশে দেখলেন, তারপর উত্তর পশ্চিম কোণে গিয়ে থামলেন। সেখানে আমরা একটা তুলসী মঞ্চ তৈরি করেছিলাম। রাম কাকা মাটি একটু খুঁড়তে বললেন। আমরা যখন মাটি খুঁড়লাম তখন যা বেরোলো তা দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল। মাটির নিচে পাওয়া গেল একটা কাপড়ে মোড়ানো ছোট্ট মোড়ক। খুলে দেখলাম সেটা একটা পুতুল, কাদা দিয়ে তৈরি। পুতুলের পেটে সূচ গোজা, আর তার সঙ্গে কিছু পোড়া কাপড়, নখ, চুল, এইসব। রাম কাকা বললেন, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস বাবা, এ তো প্রেত চালনা। কেউ তোমাদের ক্ষতি করার জন্য এই টোটকা পুঁতে রেখেছে। এই পুতুলের ওপর যত অত্যাচার করা হয়, মানে এই সূচ মোটানো, পোড়ানো, তার প্রভাব গিয়ে পড়ে এই বাড়ির মানুষদের ওপর। বিশেষ করে যাদের যাদের চুল ব্যবহার করা হয়েছে এখানে, তাদের ওপর। আমি জিজ্ঞেস করলাম, কি করতে পারে এরকম? রাম কাকা বললেন, তা তো বলতে পারবো না বাবা, তবে যে করেছে সে খুব কাছের মানুষ। কারণ তোমার মা আর তোমার চুল, নখ পেতে গেলে বাড়ির কাছাকাছি তো থাকতেই হয়, নইলে সেই সুযোগ আসবে কেন? আমার বাবার চোখে তখন একটা সন্দেহের ছায়া দেখলাম। উনি কিছু বললেন না তখন। রাম কাকা সেই মোড়কটা তুলে নিয়ে চলে গেলেন। বললেন, এটা নদীতে বিসর্জন দেবেন এবং কিছু পুজো করবেন। কিন্তু তিনি সতর্ক করলেন যে যে এই কাজ করেছে সে যখন জানতে পারবে যে তার কালো জাদু নষ্ট হয়ে গেছে, তখন সে আবার চেষ্টা করতে পারে, সুতরাং সাবধানে থেকো। সেই রাত্রে আমরা বাড়ির চারপাশে হনুমান চালিসা পাঠ করলাম, ধূপ ধুনো জ্বালালাম। কিন্তু মধ্যরাত পেরোতেই শুরু হয়ে গেল এবার আরো ভয়ঙ্কর। প্রথমে শুরু হলো পাথর ছোঁড়া। কে যেন আমাদের টিনের চালে পাথর মারছে, খট 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 আওয়াজ। আমরা বাইরে বেরোলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। অন্ধকারে শুধু শব্দ শুনতে পাচ্ছি। আমি টর্চ জ্বালালাম, চারিদিকে কেউ নেই। হঠাৎ আমার মা চিৎকার করে উঠলেন। আমরা ভেতরে ছুটে গেলাম, দেখি মা বিছানায় কাঁপছেন, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো তার পিঠে এবং হাতে লাল লাল আঁচড়ের দাগ, যেন নখ দিয়ে কেউ খামচে দিয়েছে। বাবা আর সহ্য করতে পারলেন না, বললেন, আমি জানি কে এসব করেছে, আমার দাদা গৌড়। সম্পত্তির জন্য সে আমাদের শেষ করে দিতে চাইছে। কিন্তু প্রমাণ কি? আমি বললাম, বাবা, শুধু সন্দেহ করলে হবে না, প্রমাণ লাগবে। পরদিন সকালে এমন একটা ঘটনা ঘটল যেটা আমাদের আরো ভয়ার্ত করে তুলল। আমাদের উঠানে একটা মরা কাক পেলাম, তার পেট কাটা, ভেতরে লাল সুতো দিয়ে কি যেন একটা বাঁধা। আমি সেই কাক নিয়ে আবার রাম কাকার কাছে গেলাম। রাম কাকা দেখে মাথা নেড়ে বললেন, এটা তো বলি দেওয়া কাক রে। হ্যাঁ, এ তো প্রেত আহ্বান করতে কাজে লাগে।
বাবারে বাবা, এইসব যে করেছে সে বড় বিপজ্জনক। বড় তান্ত্রিকের সাহায্য নিয়েছে রে। আমি জিজ্ঞেস করলাম, এর কোনো প্রতিকার নেই? প্রতিকার তো আছেই, কিন্তু সেটা তো বিপজ্জনক। যে কাউকে ক্ষতি করার জন্য এই কালো জাদু করেছে তার বিরুদ্ধে যদি পাল্টা ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেই মন্ত্র উল্টে তার নিজের ওপরেই পড়ে। কিন্তু তার জন্য শক্তিশালী তন্ত্র সাধক লাগবে, আমার দ্বারা হবে না। আমি বললাম, আমরা যাব, আপনি আপনি আমাদের ঠিকানা দিন, আমরা যাব, আমার মাকে বাঁচাতেই হবে। তখন রাম কাকা আমাদের নিয়ে গেলেন প্রায় 30 কিলোমিটার দূরে নবদ্বীপের কাছে একটা গ্রামে। সেখানে ছিলেন এক তান্ত্রিক সাধক। তার নাম বলবো না, কারণ তিনি চান না তার পরিচয় প্রকাশ হোক। তাকে আমরা সব খুলে বললাম। তিনি আমাদের বাড়ির একটা ছবি দেখলেন, তারপর কিছু জিনিস চাইলেন। একটা নতুন কলসি, লাল কাপড়, কিছু ফুল আর আমার মায়ের একটা শাড়ি। আমরা সব দিলাম। তিনি একটা বিশেষ পুজো করলেন প্রায় 3 ঘন্টা ধরে। তারপর একটা তাবিজ দিলেন আমার মাকে পড়ার জন্য। বললেন, এটা রক্ষা করবে তোমাদের, আর তোমাদের বিরুদ্ধে যারা ক্ষতি করছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি করতে হবে? তো তিনি বললেন যে আমি নিশ্চিত কিনা যে কে এসব করছে। আমার বাবা বললেন, হ্যাঁ, আমার বড় ভাই এটা করছে, আমরা নিশ্চিত। তখন তান্ত্রিক সাধক বললেন যে ঠিক আছে, তিনি একটা প্রতিরক্ষা মন্ত্র পড়বেন এবং এটা একটা আয়নার মতো কাজ করবে, অর্থাৎ যে যা পাঠাবে উল্টে তার কাছেই ফিরে যাবে। আমরা রাজি হলাম, আমাদের আর অন্য কোনো পথ ছিল না। সেই রাত্রেই সাধক আমাদের বাড়িতে এলেন। মধ্যরাত্রে যখন সবাই ঘুমিয়ে আছে তখন তিনি বাড়ির চারপাশে বিশেষ মন্ত্র পড়ে কিছু চিহ্ন এঁকে দিলেন, দরজায়, জানলায়, চারকোণে। বললেন, এইবারে আমাদের বাড়ি সুরক্ষিত, যে পাঠাবে কালো জাদু আবার তার কাছেই ফিরে যাবে। পরদিন থেকে আমাদের বাড়িতে শান্তি ফিরে এলো। মায়ের অবস্থা ভালো হতে শুরু করলো, জ্বর কমে গেল, রাত্রেও আর কোনো উপদ্রব হলো না। কিন্তু পাশের বাড়িতে শুরু হলো বিপত্তি। প্রথম সপ্তাহে আমার বড় কাকা গৌর মিস্ত্রি অসুস্থ হয়ে পড়লেন। প্রচণ্ড জ্বর, শরীরে ব্যথা, ঠিক যেমন আমার মায়ের হয়েছিল। তারপর শুরু হলো রাত্রে চিৎকার করা, কেউ যেন তাকে আক্রমণ করছে। আমরা পাশের বাড়ি থেকে সেই চিৎকার শুনতে পেতাম, আমরা শিউরে উঠতাম ভয়ে। দ্বিতীয় সপ্তাহে তার বড় ছেলে রাজীব একটা দুর্ঘটনায় পড়ল। বাইক চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, তার পা ভেঙে গেল, তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। তৃতীয় সপ্তাহে তাদের বাড়িতে আগুন লাগলো। রাত্রিবেলা হঠাৎ করে রান্নাঘরে আগুন ধরে গেল, কোনো কারণ ছাড়াই। সবাই প্রাণ নিয়ে পালালো বটে, কিন্তু বাড়ির অনেক ক্ষতি হল। চতুর্থ সপ্তাহে ঘটল সবথেকে ভয়ঙ্কর ঘটনা। গৌর মিস্ত্রি একদিন সকালে ঘুম থেকে উঠতে পারলেন না। তার শরীর একেবারে অবশ, মুখ বেঁকে গেছে। হাসপাতালে নিয়ে জানা গেল যে প্যারালাইসিস হয়েছে, শরীর অর্ধেক অচল হয়ে গেছে। এইবার গ্রামে কথা উঠতে শুরু করলো। লোকজন বলা বলি করলো যে গৌর মিস্ত্রির ওপর নিশ্চয়ই কোনো অভিশাপ নেমে এসেছে। কেউ কেউ বলছিল তিনি নাকি তান্ত্রিক কাজকর্ম করেন এবং সেটা উল্টে তারই ক্ষতি করেছে। যাই হোক, একদিন সন্ধ্যায় আমাদের কাকিমা অর্থাৎ মঞ্জুলা মিস্ত্রি আমাদের বাড়িতে এলেন কাঁদতে কাঁদতে, এবং আমার বাবার হাতে পায়ে ধরলেন। বললেন, দাদা, আমাকে মাফ করে দাও, তোমার দাদা যা যা করেছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু দয়া করে তাকে বাঁচাও, তিনি মরে যাচ্ছেন। আমার বাবা তখন বললেন, কেন, কি করেছে সে? তখন কাকিমা কাঁদতে কাঁদতে সব বললেন, তোমার দাদা সম্পত্তির লোভে তোমাদের ক্ষতি করার সিদ্ধান্ত নিয়েছিল। সে মুর্শিদাবাদ থেকে এক তান্ত্রিককে এনেছিল, তাকে দিয়েই তোমাদের বাড়িতে ওই পুতুল পুঁতেছিল, প্রেত চালনা করেছিল। উদ্দেশ্য ছিল তোমার স্ত্রীকে মেরে ফেলা, তারপর তোমাকে আর শুভজিৎকেও, তারপর সম্পত্তি দখল করা। কিন্তু দেখো, এখন সবকিছু উল্টে তারই ওপর পড়ছে। আমার বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, দেখো, আমি তাকে মাফ করতে পারি না, কিন্তু আমি মানুষ, পশু নই। তুমি বরং তাকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাও যাকে দিয়ে সে এইসব করিয়েছিল। তাকে বলো যে আমাদের ওপরে যে অভিশাপ তিনি দিয়েছিলেন সেটা তুলে নিতে, তাহলেই দেখবে তোমাদেরও আর কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু কাকিমা কাঁদতে কাঁদতে বললেন, সেই তান্ত্রিক মারা গেছে গতকালই, সর্পদংশনে। আমারও মনে হলো
এটাও হয়তো সেই কালো জাদুরই প্রভাব। যে মন্দ কাজ করে সে নিজেই শেষ পর্যন্ত তার শিকার হয়। আমরা শেষ চেষ্টা হিসাবে সেই নবদ্বীপের সাধকের কাছে গেলাম, তাকে সব খুলে বললাম। তিনি বললেন যে যা হওয়ার তা হয়ে গেছে, তোমার জ্যাঠা নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে এনেছেন। কালো জাদুর তো একটা নিয়ম আছে যে তুমি যাকে ক্ষতি করতে চাও সেই যদি সুরক্ষিত থাকে তাহলে সেই শক্তি তোমার কাছেই ফিরে আসবে এবং এবং 3 গুণ শক্তি নিয়ে ফিরে আসে। তোমার জ্যাঠা যা পাঠিয়েছিলেন এখন সেটাই তাকে ধ্বংস করছে। যাই হোক, তো এই ছিল আমার ঘটনা। যে কথাটা শেষে বলে দেওয়া দরকার সেটা হচ্ছে আমার সেই জেঠু, তিনি সম্প্রতি মারা গেছেন এবং ওই বাড়ির অবস্থাও খুব খারাপ। একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আমরা চাইলেও সেটা ঠেকাতে পারছি না। আমাদের কাছে সেটা ঠেকানোর কোনো উপায় নেই। এই ছিল আমার কাহিনী। যদি ঘটনাটা তোমাদের ভালো লাগে প্লিজ তোমাদের চ্যানেলে শুনিও, আমার ভালো লাগবে। এই তো শোনালাম, তোমরাও তোমাদের এরকম সব ঘটনা যেগুলো আছে সেগুলো আমাদের পাঠিয়ে দাও। আমরা ওয়েট করছি নতুন নতুন ঘটনার জন্য। হোয়াটসঅ্যাপ করে পাঠিও, বাংলায় টাইপ করে পাঠিও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9474422200। আবার বলি 9474422200। ঠিক আছে? এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422200। আরেকবার বলে দিই 9474422200। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।